নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প এক ধর্ষক। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো এক ধর্ষক। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। চাকদা স্টেশনের সামনেই ট্রেনটা থামার সাথে সাথেই এক গাদা লোকজনের ভিড়ে কামরাটা পুরো ঠাসাঠাসি হয়ে গেল ট্রেনের। ডেইলি প্যাসেঞ্জাররা এইখান থেকে বেশিই ওঠে আর এইখান থেকেই ভিড় শুরু হয়। সকালের ট্রেনটা ধরেছিল তনয়া। কথা বলছিল ফোনে ওর কাছের বান্ধবীর সাথে। সেও উঠবে এই চাকদা থেকেই। আজকে লেডিসে উঠতে পারেনি, দেরি হয়ে গিয়েছিল বাড়ি থেকে বের হতে। হাত থেকে ফোনটা পড়ে গেল। দাঁড়িয়েছিল তনয়া। রানাঘাট থেকেই অল্প বিস্তর ভিড় রয়েছে, তবে চাকদায় ওঠার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ কামরাটা ভরে গেল। দেখি, একটু একটু সাইড হন না প্লিজ। কে সাইড দেবে ম্যাডাম? লেডিসে উঠলেন না কেন? আজকালকার মেয়েরা বুঝিস না, চাপাচাপি খেতে ওঠে। অশ্রাব্য ভাষায় কতগুলো প্যাসেঞ্জার এমন কথা বলল। তনয়া কান দেয় না। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কাজেই যাতায়াত করতে করতে আর এইসব অশ্রাব্য ভাষা শুনতে শুনতে বিষয়টা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। লেডিসে উঠলেও যে খুব একটা এইসব ভাষা থেকে বাঁচা যায় তা নয়। ওখানে তো আবার ডিরেক্টলি গালাগালি দেওয়া হয়। তনয়া ফোনটা কুড়িয়ে পায়। ওপরের ডিসপ্লে কাঁচটা ভেঙে গেছে। ইস, এবার কি হবে? ফোনই বা করবো কি করে? মনে মনে ভাবে তনয়া। নিজের ব্যাগটা ঠিক করে। ব্যাগের ভেতরে টাকা আছে, আর আছে স্যারের দেওয়া কতগুলো নোটসের কাগজপত্র। তনয়া 19 বছরের এক যুবতী। পরনে সাদা রঙের হাইনেক একটা সোয়েটার আর কালো রঙের স্কিন টাইট হয়ে থাকা জিন্সের প্যান্ট। উচ্চতায় 5 ফুট 5-6 ইঞ্চির কাছাকাছি। স্লিম ফিগার। এক হাতে ঘড়ি পরে আছে, আর এক হাতে মোবাইলটা ছিল। পিঠে তার ব্যাগ। অতিরিক্ত ভিড় দেখে ব্যাগটাকে সামনে নিয়ে আসে তনয়া। বেশ কয়েকটা লেডিস আছে, তবে বেশিরভাগই বিবাহিত। কলেজ স্টুডেন্ট নেহাত কম। হয়তো ছেলেগুলোর মধ্যে আছে 2-1জন, নজরে পড়ছে না। ওপরের যে পাতলা কাঁচের লেয়ারটা লাগানো থাকে ওটা ভেঙেছে। ভেতরে ডিসপ্লের কোনো ক্ষতি হয়নি, কাজেই ফোনটাকে খানিকক্ষণ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে ফোন নাম্বারটা দেখতে পেল তনয়া। নাম্বার ডায়াল করছে তার খুব কাছের বান্ধবী। হঠাৎ করে তনয়া বুঝতে পারে ওই ঠাসাঠাসি ভিড়ের মধ্যেই দুটো হাত তার বুকের ওপর এসে পড়েছে। শুধু এসেই পড়েনি, ওই হাত দুটো রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তার সুঢৌলো সুন্দর সেই মাংসের ওপরে। দুদিকেই দুভাবে চাপ। এরপরে তনয়া উপলব্ধি করতে পারে তার ঠিক পেছন দিকে, অর্থাৎ প্যান্টের কাছে একটা শক্ত কিছুর। তনয়া ঘেমে গিয়েছে ভয়ে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার ফর্সা কপালে। মাথার চুলটা পনি টেল করে বাঁধা। এই ঠাসাঠাসি ভিড়ের মধ্যে এই কামরায় বেশ গরম লাগছে তনয়ার। তার মধ্যে শরীরের ভেতরে এমন একটা ফালতু অস্বস্তিতে তনয়া বেশ খানিকটা উদ্বিগ্ন এবং ভয়ও পেয়ে গিয়েছে। ফোন নাম্বার ডায়াল করতে গিয়ে হাত থেকে ফোনটা আবার পড়ে যায়। এইবার তনয়া বুঝতে পারে ওর পেছনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটা বাবার বয়সী হবে বোধহয়। কাঁধে একটা ব্যাগ আছে, সামান্য একটু ভুঁড়ি,
উচ্চতায় প্রায় তনয়ার সমান সমান। চাকদা থেকেই উঠেছে লোকটা, কিন্তু প্রতিবাদ করতে পারে না তনয়া। আস্তে করে মোবাইলটা কোড়ায়, একটু সামনে এগিয়ে যাবার চেষ্টা করে। আরে দিদি, আর একটু ভেতরে ঢুকে যান না। কোথায় যাব, এত ভিড়। এই জন্যই তো বলি, আপনারা লেডিসে কেন ওঠেন না? পেছনে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি কথাটা বলল, এমন একটা ভাব যেন উনি কিছুই করেননি। যা কিছু করেছে হয়তো অদৃশ্য কোনো দুটো হাত করেছে। তনয়া ঘেমে স্নান, পকেট থেকে রুমাল বার করে ঘামটা মোছে। তার চোখের হালকা কাজল, ঠোঁটের লিপস্টিক সবটাই কেমন যেন উবে গিয়েছে কর্পূরের মতো। আবার ফোনটা ডায়াল করে তনয়া, ফোন কানে দেয়। এইবারও সে বুঝতে পারে আবার দুটো হাত তার সেই নরম স্থানে এসে আবার দাপাদাপি শুরু করেছে। সামনে যেহেতু সে পিঠের ব্যাগটা দিয়েছে, তাই দেখার উপায় নেই। আর এতটাই ভিড়, মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটা বেশ স্পষ্ট, তার সাথে ঘামের দুর্গন্ধটাও সোয়েটার ভেদ করে আসছে। এমন ঠাসাঠাসি ভিড়ে ঠিক করে দম নেওয়া যায় না। আর সেখানে কে যে এমন করছে তনয়া ঠিক বুঝে উঠতে পারে না। এরপরে আরো বেশ কয়েকটা হাতের স্পর্শ, রীতিমতো ব্যথা হয়ে গিয়েছে তার নরম স্থানে। লজ্জায় চোখ দুটো তনয়ার বুঝে আসে কান্নায়, ঠোঁটটা কাঁপতে শুরু করে। এখনো অনেকটা দূর যেতে হবে তাকে। নামবে সে বারাসাতে, কিন্তু কি করে? হ্যালো হ্যালো, মেঘনা বলছি, তুই কোথায় উঠেছিস রে? আমি তো লেডিসে, তোকে তো এসে খুঁজছি। তুই তো বললি লেডিসে উঠবি, কোথায় তুই? আমি আজকে বাড়ি থেকে দেরি হয়ে গেছে, তাই শেষের দিকের বগিতে। আমায় আগে বলবি তো। আচ্ছা, পরের স্টেশনে না হয় আমি আসছি। আমি আসছি, তোর আসতে হবে না। হ্যালো তনয়া, কি হয়েছে? আমি তনয়া কাঁদতে শুরু করেছে। এইবার আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তির দৃষ্টি পড়ে তনয়ার ওপরে। কয়েকজন বেশ উদ্বিগ্ন। একটা ইয়ং ছেলে তনয়ার থেকে বেশ খানিকটা দূরে বসেছিল সিটে, কানে হেডফোন দিয়ে গান শুনছিল। তনয়ার কান্নার শব্দটা এতটাই তীব্র যে শুনতে পায় সেই ছেলেটাও। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? আপনি কাঁদছেন কেন? প্লিজ হেল্প মি, প্লিজ। কি হয়েছে? এইবার আর 5 জন লোকও বলে ওঠে, কি হয়েছে, কি হয়েছে দিদি? আপনি এমন করছেন কেন? এনি প্রবলেম? কি হয়েছে? প্লিজ প্লিজ হেল্প মি বলে কান্না করতে শুরু করে তনয়া। বুঝতে পারে যে হাতগুলো ওর শরীরের ওপরে রীতিমতো লেহন করছিল, একটা একটা করে সেগুলো শুধু দূরত্বেই সরে যাচ্ছে না, বরং ওই ভিড় ঠেলে আরো ভিড়ে নিজেদেরকে লুকিয়ে ফেলছে কচ্ছপের খোলসের ভেতর লুকিয়ে পড়ার মতো। ছেলেটি উঠে আসে এবং তার জায়গায় একটা রুমাল রেখে দিয়ে আসে। বলে, আপনি এখানে এসে বসুন, বসুন। আমি পরের স্টপেজে নেমে যাব। কি করে নামবেন? এটা তো মেমো, তাড়াতাড়ি সব স্টেশনে দাঁড়ায় না। বারাসাত ওখানে? ওটা বোধহয় দাঁড়াতে পারে। আপনি বুঝতে পারেননি? আসলে আজকে আমার আগের ট্রেনটা মিস হয়ে গেছে। আমার বান্ধবী আছে এই ট্রেনেরই, ওই লেডিস কামরায়। ও, আমিও তো নামবো। কোনো ব্যাপার না, আপনি ওই সিটে বসে পড়ুন না, আসুন। ছেলেটি সহানুভূতি দেখিয়ে তনয়ার হাত ধরে টেনে ভিড় ঠেলে ওকে সেখানে এনে বসায়। কি হয়েছিল বলুন তো? তনয়া 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে শুরু করে। ছেলেটি পকেট থেকে রুমাল বার করতে তনয়া বলে, আমার কাছে আছে। থাকতে পারে, তবে আপনার হাতে তো রুমাল নেই। মোবাইল সামলাতে গিয়ে রুমালটা ফেলে দিয়েছেন এই ভিড়ের মধ্যে। ওটা আর নিতে হবে না, ওটা আর কোনো কাজে লাগবে না। আপনি চোখের জলটা মুছুন। বারাসাত আসা পর্যন্ত ছেলেটি তনয়াকে গার্ড করে রাখে। আসুন আসুন, স্টেশন আসছে, আসুন। নামার সময় তনয়ার চোখ ওই লোকটাকে খোঁজে, যেই লোকটা রীতিমতো একজন ধর্ষক, শ্লীলতাহানি করেছে তার। তবে কোনো কেস হয়তো হবে না, কারণ তনয়া নির্দিষ্ট করে বলতে পারবে না লোকটাকে। কিন্তু লোকটার মাফলারের আড়ালে লুকিয়ে থাকা ওই চোখ দুটো আর মোটা পুরুষ্টু
সিগারেট খাওয়া কালো ঠোঁট, গোফ এবং ওই নাকটা কখনো ভুলতে পারবে না তনয়া। আর জোড়া ভ্রুটা। নাম্বার সঙ্গে সঙ্গেই তনয়া ফোনটা বার করে। ইতিমধ্যেই মেঘনা অনেকবার ফোন করেছে, কয়েকবার কথা বলতে পেরেছে, কয়েকবার পারেনি। মেঘনা আসতে চেয়েছে, তনয়া বারণ করেছে। নামার সাথে সাথেই মেঘনা, এই আমি এদিকে। তনয়া ছুটতে যায়। ছেলেটিও আসে। মেঘনাকে দেখে তনয়া জড়িয়ে ধরে, বলে আমার আমার আজকে, বলে কান্নাকাটি করে। মেঘনা অবাক হয়ে তাকিয়ে রয়েছে তনয়ার চোখের দিকে। ছেলেটি ওর পেছনে দাঁড়িয়ে। আপনি ওর বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আসলে আমরা দুইজনে একসাথে কলেজে আসি, চাকদা থেকে উঠেছিলাম। ওর লেডিসে ওঠার কথাই ছিল, আমরা ওটাই উঠি, কিন্তু ও হয়তো আজকে, যাই হোক। কি হয়েছে বল? তুই কাঁদছিস কেন? তোকে কতবার ফোন করলাম, আমি কতবার আসতে চাইলাম, তুই আসতে দিলি না। ভালো করেছেন আসেননি, আসলে ওনার একটা সমস্যা হয়েছে বলে উনি কান্না করছেন। বাই দ্য ওয়ে, আপনি যখন চলে এসেছেন তখন আমি আসি। এক্সকিউজ মি? হ্যাঁ। আপনার নামটা? ইন্দ্রজিৎ। থ্যাংক ইউ সো মাচ। আর জানিস, উনি না থাকলে হয়তো আমার আজকে একটা বাজে কিছু হয়ে যেত। কি হয়েছে আমায় বলবি তো? তনয়া কাঁপছে তখনও। মেঘনা বলে, আয় বস তো এখানে, বস। স্টেশন চত্বরে ওরা এসে বসে। শেডের তলায় হাঁপাচ্ছে তখনও তনয়া, হাত পাটা কাঁপছে। ব্যাগ থেকে জল বার করে মেঘনা বলে, নে চোখে মুখে একটু ছিটিয়ে নে তো। ভালো করে চোখে মুখে জল ছিটিয়ে নেয় তনয়া। বলে, আসলে আগে একটু জল খা। ঢকঢক করে অনেকটা জল খেয়ে নেয়। আমি কোনোদিন এমন বিপদের সম্মুখীন হইনি রে। একটা লোক বাবার বয়সী ভিড়ের সুযোগ নিয়ে আমার বুকে, আমার পেছনে হাত দিয়ে, ইস, বলে মেঘনা। ওই ছেলেটা ছিল না, ওই অনেক সামনে। আমি কেঁদে উঠেছি দেখে আমাকে বসতে দিয়েছে। ভালো বলতে হবে বল। তুই ওইসব ভাবছিস? না না, আমি সেটা বলছি না। আমি এটা বলছি যে খারাপ লোকের মাঝেও ভালো লোক থাকে। লোকটাকে চিনতে পারবি? তুই চল এক্ষুনি, থানায় যাব। থানায়? কোন থানায়? কেন? যেখানে আমরা থাকি। আজ আর কলেজ গিয়ে লাভ নেই, চল রানাঘাট চল। কিন্তু তুই তো চাকদা, আমার তো চাকদাতেই। ঠিক আছে, তুই চল না। না, আমি কিভাবে বুঝবো যে কে করেছে? তবে লোকটার কি? লোকটার ওই ঠোঁটের হাসিটা আমি ভুলবো না। তোর দিকে তাকিয়ে হেসেছে, মাফলার দিয়ে মুখটা জড়ানো ছিল। প্রথমে চোখ দুটো দেখেছিলাম, পরে আমি ওনার নাক আর ঠোঁটটাও দেখেছি, কিন্তু আমি না এক করতে পারছি না যে সেই ব্যক্তি এক কিনা। পরে যে ছিল তার গলায় মাফলারটা ছিল না। তুই বল, অতটা ভয় পেয়ে গিয়ে কি আর অত আইডেন্টিফাই করা যায় কে? বুঝেছি, আমি বুঝতে পারছি। তনয়া তুই কাঁদিস না। বান্ধবীকে সান্ত্বনা দেয় মেঘনা। মেঘনার ফোন এসেছে। হ্যাঁ বাপি, না এখনো কলেজ যায়নি। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক আছে। কে? বাপি ফোন করেছে। তুই তো জানিস আমাকে বাড়িতে সবাই কত প্যাম্পার করে, তাই ফোন না করলে উদ্বিগ্ন হয়ে পড়ে। তুই একটা ফোন করে দে। ফোন করি বল। মা আমায় মেরে ফেলবে। আহা, কাকিমাকে বলবি কেন? বলবো না। না, তুই তো কেসও করতে চাইছিস না এখন, ফালতু ফালতু বলে। তবে আমি একটা ব্যবস্থা করব। কি করবি? আমার বাপির লোকাল থানায় বেশ জানাশোনা লোকজন আছে। শুনেছি ওখানকার বড়বাবু নাকি আমার বাপির বন্ধু ছিলেন। আমি এক কাজ করব বুঝলি, আগে বাড়িতে গিয়ে ব্যাপারটা নিয়ে ডিসকাস করি, তারপর তোর সঙ্গে আমার বাড়ির লোকে দেখা করিয়ে থানায় নিয়ে যাবো খনি। তখন নয় কাকিমাকে বলিস, দেখ মেঘনা, আমি গরিব ঘরের মেয়ে। আমার বাবা মা আমাকে সচ্ছলভাবে বড় করেছে ঠিকই, কিন্তু মাসের শেষে বাবার যে হাত টান পড়ে আমি ভালো করেই বুঝি। পড়াশোনা করার পরে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে বাবা মাকে দেখাটাই আমার সব থেকে আগে দরকার রে। এই সময় এসব বললে, না না না, তাই বললে তো হবে না তনয়া। আজ না হয় হয়েছে, কাল যদি আমার সঙ্গে এরকম হয়, পরশু আরো কোনো ছোট মেয়ের সঙ্গে, তখন
এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। তুই চিন্তা করিস না। তুই কি যেতে পারবি? তনয়ার চোখ তখন আটকে রয়েছে স্টেশনের একদম শেষের মাথায়। ছেলেটা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিল, তনয়াকে দেখছিল। একটা সিগারেট ধরালো, তারপর গেল। বোধহয় আশেপাশেই কোথাও চাকরি বাকরি করে, খোঁজ করলেই পাওয়া যেতে পারে, অথবা আবার দেখা হয়ে যেতে পারে এই স্টেশন চত্বরেই। কিছুক্ষণ বসে নিজেকে ঠান্ডা করে দুই বন্ধু বেরিয়ে পড়ে। আজ কলেজে একদম মন বসছিল না তনয়ার। বাড়িতে ফোন করেছে, তবে খোলাভাবে কথা বলতে পারছে না। ঠিক সন্ধে 6টা নাগাদ যখন ওরা স্টেশনে এসে পৌঁছালো, কোইন্সিডেন্টলি ছেলেটির সঙ্গে আবার দেখা, ওই একই জায়গায়। এই হাই, হ্যালো, এখন সব ওকে তো? ওকে। মেঘনার দিকে ছেলেটি একটু চোরা ভাবে তাকায়। তোমার বান্ধবী? হ্যাঁ, মেঘনা। হাই, আমি মেঘনা। ও, আমি ইন্দ্রজিৎ। হ্যাঁ, শুনলাম। তুমি বুঝি সোশ্যালি অ্যাক্টিভ আছো? ওই আসলে টুকটাক। হ্যাঁ, আমি জানতাম, তোমায় আমি দেখেছি। এই তুমি ছবি তোলো না? তনয়া দেখে দুইজনকে, বাঁচালো তনয়াকে। এদিকে মেঘনা রীতিমতো তার সঙ্গে বার্তালাপ করতে ব্যস্ত। যাক, কিছুটা সকালবেলার সেই স্ট্রেসটা একটু কমলো তনয়ার মাথা থেকে। এখন আর কোনো চিন্তা নেই। চলে এসো, একসাথেই গল্প করতে করতে যাওয়া যাবে। আচ্ছা, তোমার গন্তব্য? জিজ্ঞেস করে ইন্দ্রজিৎ তনয়াকে উদ্দেশ্য করে। তনয়া বলে, আমি রানাঘাটে নামবো। আর ও? আমি তো চাকদা। ও, তুমি চাকদায় থাকো? এ কোথায়? ঠিকানা আদান প্রদান হয়, তার সঙ্গে ফোন নাম্বারও। তনয়া ও নিজের ফোন নাম্বারটা দেয়। ছেলেটাকে অনেকবার থ্যাঙ্কস বলে। তবে দেখে মনে হচ্ছে মেঘনার মনে ভারী ধরেছে ইন্দ্রজিৎকে। ভালো মানাবে দুইজনকে। হাসে তনয়া। ওর নিজের প্রেম করার প্রতি কোনো আগ্রহ নেই। ওর একটাই লক্ষ্য, আগে নিজে প্রতিষ্ঠিত হব, তারপর ভেবে দেখব কাউকে ভালোবাসা যায় কি না। কারণ ভালোবাসা সহজ বস্তু নয়, বাজারে বিক্রি পাওয়া যায় না সেটা। ট্রেন ছেড়ে দিয়েছে। তনয়ার চোখ এদিক ওদিক। ফোন এসেছে মেঘনার। হ্যাঁ বাপি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি উঠেছি। হ্যাঁ, আজকে দেরি হয়ে গেল, স্যার নোটস দিচ্ছিল। ঠিক আছে। কে? আরে আমার বাবা। দিনান্তে তোর বাবা অনেকবার তোকে ফোন করে রে। হ্যাঁ, বাবার খুব চিন্তা হয়। বলে, আজকালকার মেয়ে তোরা একা একা বাইরে যাচ্ছিস স্কুল করতে, কলেজ করতে। তোদের মায়ের সময় তো আর এত কিছু ছিল না, খুব ভয় হয়। তাছাড়া এখন রাস্তাঘাটে যা শুরু হয়েছে, চোখ কান খোলা রেখে চলবি। আর শোন, যাকে তাকে কিন্তু কখনো মন দিয়ে বসবি না। বলে হাসে মেঘনা। আবার ইন্দ্রজিতের দিকে তাকায়। ইন্দ্রজিতের গোফের আড়ালেও বেশ হাসির রেখা ফুটে উঠেছে। তনয়া বলে, তোদের সঙ্গে থাকার পরে না মনটা বেশ ভালো লাগছে। আজ সারাদিন আমি কলেজ করতে পারিনি। ইন্দ্রজিৎ বলে, এটাই তো স্বাভাবিক, যা ধকল গেছে তোমার ওপর দিয়ে। যাই হোক, যে করেছে তাকে তুমি চিনতে পারবে তো? চিনতে? আসলে আসলে তনয়ার চোখ আবার ভারী হয়ে আসে। ঠিক আছে, ঠিক আছে, অত ভয় পেতে হবে না। ইন্দ্রজিৎ তনয়ার বাঁ হাতটা ধরে ওকে আশ্বস্ত করে। দেখে যেন মনে হলো মেঘনার একটু হিংসে হলো। আচ্ছা, তুমি গান ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। তোমার কি এখন গান গাওয়ার মুড হয়েছে নাকি? বান্ধবীর দুঃখে? এই সরি, ব্যাপারটা নিয়ে যদিও আমার জোকস মারা ঠিক না। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, বলে তনয়া। তাছাড়া আমার একটাই লক্ষ্য, পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া, বাবা মাকে দেখা, তারপর না হয়। ও, তার মানে বলছো তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? না। মেঘনা নিজেই যেচে বলে, আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে আমি আমার মতো করে কাউকে পাইনি। আচ্ছা, তুমি কি করো? আমি চাকরি করি। নিজের পরিচয় দেয় ইন্দ্রজিৎ। জানা যায় চাকদায় এক ব্যবসায়ীর ছেলে সে। বাবার কাপড়ের ব্যবসা, বড় দোকান আছে বাড়ির কাছে, আর একটা শাখা আছে কলকাতায়। বাবার ব্যবসার পাশাপাশি পড়াশোনা করতে খুব পছন্দ করত ইন্দ্রজিৎ। কাজেই যখন চাকরি পেল, তখন বাবার সাথে ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা করে ও সিদ্ধান্ত নিয়েছিল ও চাকরিই করবে। ব্যবসাটা যতদিন বাবা পারছে বাবাই দেখবে, তারপর না হয় নিজে। চাকরিটাও হবে আর লোক রেখে ব্যবসাও।
ভালো করে ঠিকানাপত্র জেনে নেয় মেঘনা। বাড়িতে বাবাকে বলতে শুনেছিল মাকে, বড় তো হয়ে গেছে মেয়ে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলেই একটা সুপাত্র দেখে বিয়েটা দিয়ে দিতে হবে, বুঝলে? এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেবে? মেয়ে চাকরি বাকরি করার কি দরকার? যা দিনকাল পড়েছে, চাকরি করি বা লাভটা কি হচ্ছে বলো? সেই তো বিয়েই দিতে হবে নাকি? আর সারা জীবন চিন্তা, যতদিন বাইরে পড়াশোনা করবে। আমি তো পই পই করে বলেছিলাম আমার সঙ্গেই যাবি, আমার সঙ্গেই ফিরবি। তা মেয়ের তো সেদিকে হুঁশ নেই, ওখানেই টিউশনি পড়তে হবে, আমার সাথে ফিরতে পারে না। তাহলে তুমিই বলো, চিন্তা হয় না? আমি ওর বাবা, আমার একমাত্র সন্তান, হই হুড় করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। অমন করে বলো না। তোমার কি জানাশোনা কোনো পাত্র আছে? হ্যাঁ আছে, আমার এক ব্যবসায়ী বন্ধুর ছেলে, বারাসাতেই কোথায় যেন একটা ভালো চাকরি করে। তবে আমি এখনো পর্যন্ত তার কাছে কথাটা পারিনি। পারোনি বলতে? মানে ছেলেটিকে আমার খুব পছন্দ, নাম ইন্দ্রজিৎ। কাজেই মেঘনা এক চান্সে ইন্দ্রজিৎকে চিনতে পেরেছিল। ইন্দ্রজিৎ বলে, আমিও প্রেম টেমে খুব একটা বিশ্বাস করি না। অ্যাকচুয়ালি আমার মা বাবার অ্যারেঞ্জ ম্যারেজ। আমি মনে করি আমার প্রিয়তমা যে হবে তাকে আমার বাবা মাই ঠিক করে দেবে। প্রেম করে বিয়ে করে একে অপরকে চিনেও বা কটা সংসার টেকে। বিরাট আলোচনা হলো তিন বন্ধুর মাঝে। তনয়া খুব একটা কথা বলল না, সে চুপ। কারণ তার চোখ তখনও পর্যন্ত খুঁজেই চলেছে সেই ব্যক্তিকে, সেই প্রতারককে, সেই ধর্ষককে। ট্রেনটা চাকদায় থামতেই নেমে গেল ইন্দ্রজিৎ এবং মেঘনা। বলল, এই শোন, একদম সাবধানে যাবি কিন্তু, কেমন? এই তো আর একটা স্টেশন, পায়রাডাঙ্গা, তারপর রানাঘাট, আর স্টেশনের পাশেই তোর বাড়ি। কোনো চিন্তা নেই, এই আমার সাথে কন্ট্যাক্টে থাকবি, ফোন করবি। ঠিক আছে, তোরা সাবধানে যাস। ট্রেন ছেড়ে দিয়েছে। এদিকে মেঘনা আর ইন্দ্রজিৎ কথা বলতে বলতে যাচ্ছে। তোমার পছন্দের জিনিস কি? আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। ও আচ্ছা, তোমার যে বিয়ের কথা বললে, তোমার বাড়ি থেকে কি কোনো মেয়ে ঠিক করেছে? কেন বলো তো? না, আসলে এমনি শুনছিলাম একটা মেয়ের কথা সেদিন বাবা মা আলোচনা করছিল। তবে আমার থেকে বয়সে অনেকটাই ছোট। অ্যাকচুয়ালি আমি ম্যাচিওর মেয়ে পছন্দ করি, অন্তত আমার থেকে বয়সে 2-3 বছরের ডিস্টেন্স অথবা সেম এজ হলেও কোনো ক্ষতি নেই। কেন তুমি সেম এজ কেন পছন্দ করো? আসলে দেখো, ছেলে মানুষ মেয়ে দিয়ে কি হবে? সংসার সম্পর্কে যার একটু জ্ঞান হয়েছে, যে কিনা আমার বাবা মাকে অন্তত একসঙ্গে যে থাকবে, আলাদা হয়ে যাওয়ার কথা ভাববে না, এমনই একটা মেয়ে। ম্যাক্সিমাম সংসার তো দেখি আমার বন্ধু বান্ধবের, বিয়ে করার পরে সমস্ত বউগুলো চক্করে পড়ে বাবা মাকে ছেড়ে দিয়েছে। তা হয় নাকি? সব মেয়ের কি ওরকম হয়? 2-1 জনের জন্য সবাইকে অমন করলে কি করে হবে? ইন্দ্রজিৎ বুঝতে পারে মেঘনার রাগ হয়েছে। এই স্বল্প পরিসর আলাপচারিতার মধ্যেই এমনও যে হতে পারে, এটা ইন্দ্রজিতের হয়তো জানা ছিল না। তনয়া খুব ভয়ে ভয়ে সিটকি দিয়ে বসে রয়েছে, যেখানে বসেই রেখেছিল ইন্দ্রজিৎ। একদম সেফটি, জানলার পাশে চুপচাপ। আর এটাও বলেছে ইন্দ্রজিৎ, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমায় ফোন করবে, কিন্তু অবশ্যই। এখান থেকে রানাঘাট খুব একটা ডিস্টেন্স নয়, আমি বাইক নিয়ে চলে যাব, কেমন? ভয় পাবে না। আর সেই ব্যক্তিকে যদি একবার তুমি চিনতে পারো, তাহলে অবশ্যই ধরে রাখবে, গণপিটুনি খাওয়াবে। মাথায় থাকবে কথাটা? থাকবে। ভয় পেও না তনয়া, আমরা আছি তো তোমার বন্ধু। তনয়া আশ্বস্ত হয়েছিল। ট্রেনটা রানাঘাটে নামতেই সঙ্গে সঙ্গে নেমে পড়ে তনয়া, হাঁপ ছেড়ে বাঁচে। কিরে, আজকে ফোন করলাম এতবার, কথা না বলে বারবার কেটে দিলি কেন মা? ক্লাস হচ্ছিল? বাড়ি পৌঁছেই মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে তনয়া। মা সেলাই মেশিনে সেলাই করছিলেন। বাবা অফিস থেকে ফিরেছেন অনেকক্ষণ। ঘরের ভেতরে একটা ছোট্ট রান্নাঘর আছে, 2টো রুম। একটা রুমে তনয়া থাকে আর একটা রুমে ওর বাবা মা।
ঠাকুমা যে কদিন বেঁচেছিলেন ঠাকুমার ঘরে থাকতেন, এখন সেখানে ঠাকুর স্থান পেয়েছে। দোতলা বাড়ি, তবে অনেকদিন আগে রং করা হয়েছে। বাবার টাকাতে এখন আর সংসার চলে না। তনয়ার পড়াশোনার খরচ জোগাড় করতে গিয়ে নিজেকেও কাজ করতে হয় তনয়ার মার, তাই চোখে জুটেছে মোটা ফ্রেমের চশমা। ঠান্ডায় হাত পা ফেটে গেছে, ঠিকমতো যত্ন নেওয়ার সময় পান না। তনয়া মায়ের মলিন বদন দেখে নিজের কান্না চেপে রাখতে পারে না। মেয়েকে যথেষ্ট আধুনিক করে তুলেছেন বাবা মা, অথচ সেই আধুনিকতার স্পর্শ পেতে গিয়ে আজকে কত বড় বিপদ হয়ে যাচ্ছিল তনয়ার। কি হয়েছে রে মা? বাবার হাতে একটা ডিম ভাজার ট্রে, গরম গরম অমলেট করছিলেন মেয়ের জন্য। তুই খাবি বলে করছি, গরম কফি আর অমলেট, আর ব্রেডও রেখেছি, আয়। বাবা আবার কাঁদছে। কি আজকে বাপের কথা খুব মনে হয়েছিল বল? আমার বাপটা রোদে পড়ে অফিসে যাচ্ছে, স্ট্রোক ফ্রোক। বাবা বাবার ঠোঁটের ওপরে হাত দিয়ে মেয়ে হুড়মুড়িয়ে কান্না করে তার বুকের ওপরে পড়ে। এমন কথা বলবে না, তোমাদের জন্যই তো বেঁচে আছি। মেয়েটাকে রাগাচ্ছ কেন? এমনি ওর মন খারাপ। কি হয়েছে রে মা? কিছু হয়নি, হাত মুখ ধুয়ে আসি। তনয়া হাত মুখ ধোয়ার জন্য ঘরে যায়। ঘরে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। নিজের শরীরের একটা একটা করে পোশাক খুলতে খুলতে নিজেকে দেখে সে। নারীর সব থেকে সুন্দর স্থানে আজ তার খুব ব্যথা। একটা বদমাশ লোক ওর সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করেছে। এই কথা কাউকে বলতে পারে না তনয়া। বাড়ি ফিরে বাবার হাতের তৈরি গরম গরম খাবার খেতে খেতে মেঘনাকে ফোন করে। ফোনটা ব্যস্ত, বোধহয় বাড়ি গিয়ে ইন্দ্রজিতের সাথে চুটিয়ে প্রেম করছে। যাক, ভালোই হলো। কলেজের ওই বকাটে ছেলেগুলোর থেকে ইন্দ্রজিৎ যথেষ্ট স্মার্ট এবং মানসিক দিক থেকেও বেশ অ্যাডাল্ট এবং বড়। সংসার সম্পর্কে বুদ্ধিও আছে, ভালোই হবে। অন্তত বন্ধুত্বটা তো থাকবে। অন্তত ইন্দ্রজিতের মতো কেয়ারিং একজন হাজবেন্ড কে না চায়। তনয়া মনে মনে ভাবে, আমিও কি কোথাও একটা জেলাস হচ্ছি নাকি মেঘনার জন্য? না না, ওকে আরেকবার ফোন করি দেখি। এইবার ফোন করতেই ফোনের ওপার থেকে মেঘনা রিসিভ করে। বল, পৌলমী ফোন করেছিল। দেরি হয়ে গেল রে, আজকে ও তো কলেজ যায়নি, তাই নোটসগুলো পাঠাচ্ছিলাম। বল, পৌঁছে গেছি। আমিও পৌঁছেছি, তোকে এইমাত্র ফোন করতাম। যাই হোক, শোন, আমার বাবা ঘরে কম্পিউটারে কাজ করছে, করুক, আমি তারপরে বিষয়টা নিয়ে বলছি শোন না। না বললে কি করে হবে? ব্যাপারটা বলতে হবে। আমি তোকে বললাম না, আমার বাবা আর এখানকার থানার ওসির সাথে যথেষ্ট জানাশোনা আছে। তাছাড়া রানাঘাটে তো প্রায় দিনই বাবার এই প্রজেক্টের কাজে যেতেই হয়। তুই চিন্তা করিস না। বাবা বাবা ফোন রাখার পরই মেঘনা বাবার কাছে যায়। বাবা, এই যে আমার সোনা, কেমন হলো আজকের কলেজ? ভালো হয়েছে, কিন্তু বাবা একটা খুব খারাপ ঘটনা। কি হয়েছে রে মা? মাও এসেছে কাছে, বললেন। কি হয়েছে বল। বলছি, আজকাল আর বাসে, ট্রেনে, ট্রামে যাওয়াটা সত্যি ভীষণ রিস্কি হয়ে গেছে মা, মেয়েদের পক্ষে। কেন, কি হয়েছে? খানিকক্ষণ চুপ থেকে মেঘনা বলে, জানো মা, দেখো, এই জন্যই বলি মেয়েকে বিয়ে দিয়ে দাও। আমি তো ঠিক করেই রেখেছি ইন্দ্রজিতের সঙ্গে ওর বিয়ে দেব। তুমিও না? মেঘনার গাল দুটো লাল হয়ে যায় লজ্জায়। সে বলে, বাবা ওইসব বিষয়ে পরে কথা বলছি, আগে এটা শোনো। আমার বান্ধবী তনয়াকে আমি কালকে নিয়ে আসবো। কালকে শনিবার আছে, কলেজ দরকার হয় যাব না, কিন্তু থানায় একটা কেস করতে হবে। থানায় কেস করতে হবে? কি হয়েছে বলতো? শোনো না। বলতে শুরু করে মেঘনা তার বাবাকে। জানো বাবা, চাকদা থেকে কতগুলো লোক ট্রেন কামরায় ওঠে। আমিও তো উঠলাম, আমি তো লেডিস উঠে পড়লাম, তুমি আমায় উঠিয়ে দিলে। তারপরে তুমি বললে পাশের বগিটায় উঠবে, তা আমি তো উঠে তোমাকে আর দেখতে পাইনি ভিড়ের জন্য। আমি তনয়াকে ফোন করছি, আমি দেখার চেষ্টা করছি যে ও কোথায়, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। যখন ফোন করলাম তখন জানতে পারলাম কে ওর সঙ্গে বদমাইশি করেছে। বদমাইশি মানে? মানে বাবা, শ্লীলতাহানি যাকে বলে। ওর বুকে
খানিকক্ষণের নীরবতা। চোখ দুটো লাল হয়ে গিয়েছে সেই মুহূর্তে মেঘনার বাবার। পুরুষ্ট গোপে হাত বোলাতে বোলাতে বললেন, থানায় কেস করতে চাইছিস তো? হ্যাঁ। কেস করে কি হবে? ও কি চিনতে পারবে? ও তো বলছে ও নাকি চিনতে পারবে ওই ব্যক্তিকে নাকি। কিন্তু সেখানে তো অনেকজন ছিল, হবে কি করে কেস? যদি একা থাকতো তাহলে না হয়। বাবা তুমি এইভাবে। দেখ মা, ও মেয়ে তুইও মেয়ে, হয়েছে হয়েছে, ওর তো আর কোনো ক্ষতি হয়নি, তাই বিষয়টা চেপে যা। শুধু শুধু কেন সব করা বল? তোর বাবা ঠিকই বলছে, কান্নাকার মেয়ে, তাই নিয়ে তোরা তো মাথা ঘামানো কিসে? মা আজ না হয় ওর সাথে হয়েছে, কাল যদি আমার সাথে। খবরদার! চিৎকার করে ওঠেন বিভাসবাবু। মেয়েকে বুকে জড়িয়ে বলেন, কখনো না, আমার মেয়ের সাথে কখনো এমন হতেই পারে না। কি যে বলো বাবা, আজকাল বয়স্ক লোকগুলোর হাত বেশি নিষ্পিস করে জানো তো। কচি মেয়েগুলোর শরীরটাকে একবার দেখার স্বাদ নিজেদের ক্ষমতায় কুলায় না। গুলো কি শুরু করলি তোর বাবার সামনে? ঠিকই তো বলছি, আমি জানতাম আমার বাপি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে, আমি জানতাম না আমার বাপি যে এমন কথা বলবে। মেয়ের চোখে বাবার প্রতি একটা আক্রোশ ফুটে ওঠে। রাগিয়ে দিলে তো, কি দরকার ছিল মেয়েটা কেনে না হয়? তুমিও তো বললে। আহা, তুমি বললে বলে আমি বললাম। শোন মা শোন। মেঘনা ওপরে উঠে যায়। এও বলে, দেখো বাপি, ইন্দ্রজিৎ আমাকে বিয়ে করবে না, কারণ ইন্দ্রজিতের থেকে আমি বয়সে অনেকটা ছোট। সে বিয়ে করবে এমন মেয়েকে যার সংসার সম্পর্কে বুদ্ধি আছে। তাছাড়া আমার তো সবে মাত্র 19 বছর বয়স, আমাকে এখনই কেন বিদায় করতে চাইছো? আর শোনো বাপি, তনয়াকে আমি কালকে এ বাড়িতে আনবই আনবো, যেমন পরিস্থিতিতেই হোক। তুমি কালকেই আমাকে নিয়ে যাবে সন্তোষ কাকুর সাথে কথা বলাতে, অর্থাৎ থানার ওসির সাথে। চিন্তায় পড়ে গেলেন বিভাসবাবু। ঘরে এসে দরজা বন্ধ করলেন, ল্যাপটপটা বন্ধ করে রাখলেন একপাশে। অফিসের কাজকর্ম শিখে উঠল। চিন্তা করছেন তিনি, আজ চাকদা থেকে স্টেশনে ওই ট্রেনে ওঠার পর একটা সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়েছিল ওনার। মেয়েটির অপূর্ব দেহের শোভা আকর্ষিত করছিল বিভাসবাবুকে। মেয়েটি এতটাই সুন্দরী যে তার সুন্দর স্থানে হাত দিতে একবারও পিছপা হননি তিনি। ট্রেনে অসম্ভব ভিড়, তারই সুযোগে মেয়েটির পিঠে, মেয়েটির নিতম্বে, মেয়েটির উড়ুতে এবং বুকে আষ্টে পৃষ্ঠে নিজের হাত দুটো চালান করেছিলেন তিনি। সেই মেয়েটি নয় তো? যদি সে হয় তাহলে তো বাবা সম্পর্কে প্রেস্টিজটা একদম নষ্ট হয়ে যাবে ওনার। চিন্তার পারদ ক্রমশ বাড়তে থাকে বিভাসবাবুর। রাত্রে বাবার ওপরে রাগ করে মেঘনা কিচ্ছু খায় না। ইন্দ্রজিৎ বেশ কয়েকবার ডায়াল করেছে, ফোনটা ধরেনি। তনয়াকে বলেছে, শোন, কালকে শনিবার, কলেজ করি বা না করি তোকে আমার বাড়ি আনবই। তুই রানাঘাট থেকে উঠবি, চাকদা স্টেশনে আমি তোর জন্য একদম সামনের দিকে অপেক্ষা করব। নেমে যাবি, আমার বাড়ি নিয়ে আসবো। বাপি তখন ঘরেই থাকে, বুঝেছিস? 8টার ট্রেনটা ধরবি। তনয়া বলে, দেখ এগুলো করা একদম ঠিক হবে। আজ তোর সাথে হয়েছে, কাল আমার সাথে হবে, পরশু আরো সবার সাথে। প্রতিবাদ না করলে এরা বড্ড বারবার বেড়ে। তনয়া, সারা রাত ঘুম হয় না বিভাসবাবুর, খালি এপাশ ওপাশ করছেন। মেয়ে যদি ওনার আসল চরিত্রটা জানতে পেরে যায় তাহলে কি হবে? পরের দিন সকালে তনয়া ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়। আজ আর টাইট ফিটিং পোশাক সে পরে না, হালকা সালোয়ার কামিজ পরে। কাঁধে ব্যাগটা নেয়, বাবা মাকে প্রণাম করে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ে। ট্রেনে উঠতেই বুকটা কেঁপে ওঠে। ঠিক তখনই একটা অবাক করা বিষয় ঘটে। হাই, তুমি? ইন্দ্রজিৎ এসেছে। হ্যাঁ, ওই বাবার ব্যবসার কাজে। আসলে শনি রবি ছুটি নি, বাবার দোকান সামলাই, তাই এসেছিলাম রানাঘাটে। কালকে তো হাট আছে, ওই আইসতলাতেও যাব। ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি, তোমার সঙ্গে দেখা হবে। আমি আসলে সত্যি বুঝতে পারিনি। মানে তুই এখন কোথায় যাচ্ছ? ওই মেঘনা ফোন করে বলল ওর বাবার সাথে আলাপ করাবে।
বাবা নাকি ওখানকার ওসির সাথে খুব জানাশোনা আছে। ও রিয়েলি? চলো তাহলে আমিও যাই। না না ইন্দ্রজিৎ, কেন? মানে দেখো, বন্ধু বলে যখন হাতটা বাড়িয়েছি, বন্ধুত্ব আমি রাখবো। তোমার ব্যবসা? সে কাজ মিটে গেছে, মাল চলেও গেছে গাড়িতে করে। তুমি আমার জন্য স্টেশনে ওয়েট করছিলে? হ্যাঁ, কাল যখন জানতে পারলাম এই স্টেশন চত্বরেই তোমার বাড়ি, তখন অপেক্ষা না করার কি আছে। কিন্তু গতকালকে তোমাকে দেখে মনে হলো তুমি যথেষ্ট আকর্ষণ বোধ করছো মেঘনার প্রতি। কি পাগল নাকি? দেখো, জাস্ট আমরা বন্ধু, তুমিও সেও। তুমি বিপদে পড়েছিলে, সেখানে আমি সাহায্য না করলে অন্য কেউ হয়তো করতো। না, আমি তা জানি না, তবে তুমি সাহায্য করেছো বলে তোমার ওই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ঋণ না হয় পরে শোধ করা যাবে, তার অনেক প্রসেস আছে। এখন চলো। ট্রেনটা থামতেই উঠে পড়ে। তনয়া বলে, আমার খুব ভয় করছে। আসলে যদি আমি লোকটাকে চিনতে না পারি তাহলে। কেন চিনতে পারবে না? একেবারে থানায় গেলে হতো না? লোকটা একটা স্কেচ করলে তো বেশি ভালো হতো। তাই? তাই তো, এক কাজ করি, চলো চাকদায় নামি আগে থানায় যাই, তারপর না হয় যাওয়া যাবে ওর বাড়ি। ঠিক আছে। মেঘনাকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয় তনয়া। তনয়া নিজেও ইন্দ্রজিতের কথায় খুশি হয়। থানাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইন্দ্রজিতের পরিচয় পেয়ে ওসি নড়ে চড়ে বসলেন। হ্যাঁ, এসব তখন আবছার হচ্ছে ম্যাডাম, আপনি ভয় পাবেন না। আপনি যেমন যেমন দেখেছেন ঠিক তেমন তেমন ভাবে বলুন। আমাদের ধারে কাছে আর্টিস্টের বাড়ি আমরা ডেকে নিয়ে আসছি। সকাল 10টা বাজে। ততক্ষণেই একটা মোটামুটি স্কেচ তৈরি হয়ে গিয়েছে। ওসি স্কেচ দেখে হতবাক, বললেন, আপনি সত্যি এই ব্যক্তিকেই? হ্যাঁ, একেই। আচ্ছা আচ্ছা, আপনি একটু বসুন। না, আসলে বসতে পারবো না। এই স্কেচের একটা ছবি তুলে আমার বান্ধবীর বাড়ি যাব। আমার বান্ধবীর বাবা সাথে নাকি আপনার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। ওসি আবার নড়ে চড়ে বসলেন। আমার সাথে বন্ধুত্ব? আপনি একটু বসুন তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু আসতে পারবি? হ্যাঁ আয়, একটু বসুন, একটু চাটা খান। মিনিট কয়েক পরে একটা গাড়ি এসে দাঁড়ায় থানার সামনে। ভেতর থেকে বেরিয়ে আসে মেঘনা এবং মেঘনার বাবা বিভাসবাবু। আজকে মুখটা ঢেকে রেখেছেন মাস্কে, কপালে চশমা পরেছেন, মাথায় টুপি। আরে আয় আয়, হায় বস এখানে। মামনি, তুমিও এসেছো? হ্যাঁ, আমার তো আসার কথাই ছিল, বাবা আনছিল না। ভালো হয়েছে, একেবারে সোজা সুজি তোরা থানায় এসেছিস। আচ্ছা সন্তোষ কাকু, এমন করে চললে কি করে হবে? তোমরা কি করছো বলো তো? দেখ মা, আমরা আর কি করব। আরে বিভাস, আয় বস। তনয়া ঘুরে তাকায় সেই ব্যক্তির দিকে। যতই উনি চশমা পরুক না কেন, যতই উনি মাস্কে মুখ ঢাকুক না কেন, ওনার ওই শয়তানি অসুর মার্কা জোড়া ভ্রু তখনও ওনার মুখমণ্ডলকে আজ সৌন্দর্যের জায়গায় কলঙ্কিত করছে। আরে বস। তনয়া, পরিচয় করিয়ে দিই, এই আমার বন্ধু বিভাস, আর এই যে মেঘনার বাবা। তুমি তো বললে তোমার বান্ধবী, তাই এই তো মনে হয়। হ্যাঁ, মেঘনা। এবার দেখো তো, এই যে এই লোকটার ছবি তুমি আমাকে দিয়েছো, এর সাথে বিভাসের মুখের কত মিল। বিভাস, ওগুলো খোল। বিভাস প্রথমে খুলতে চাইছিল না, কিন্তু বন্ধুর চাপে পড়ে সব খুলতে হলো। তনয়া আটকে উঠে পাশে বসে থাকা ইন্দ্রজিতের হাতটা এমন করে ধরল যে ওর নখ ডেবে গেল ইন্দ্রজিতের আঙুলে। তবুও ইন্দ্রজিৎ কিচ্ছু বলল না। তার চোয়াল শক্ত হয়ে উঠল। ইচ্ছে করছিল তখনই উঠে ঠাঁটি একটা চড় মারতে ওই বয়স্ক লোকটার গালে, কিন্তু মেঘনার দিকে তাকিয়ে সে পারল না। তনয়া বলল, আমি তো বলেইছিলাম আমার কোথাও একটা দেখার হয়তো ভুল হয়েছে। আসলে প্রথমের ব্যক্তির ওই ভ্রু দেখেছিলাম, তারপরে ব্যক্তির ওই মোটা গোফ আর ঠোঁট দেখেছিলাম। তিনি নন স্যার, ইনি হয়তো। এই জন্যই তো আমি বিভাসকে ডেকে পাঠিয়েছি। আরে বিভাসের মতো মানুষ হয় না, গোটা পাড়ায় ওর সুনাম। নারী কল্যাণ বিভাগেও রীতিমতো কি বলবো সুনাম ছড়িয়ে পড়েছে ওর। ওর স্ত্রীও তো রয়েছে এসব সমিতির সঙ্গে যুক্ত।
যার বাড়িতে একটা সমর্থ মেয়ে রয়েছে সে কিনা অন্য মেয়েদের শরীরে তোমার কোথাও ভুল হয়েছে তনয়া। তবে হ্যাঁ, তোমার সেফটি দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার কলেজে যাতায়াতের সময় লেডি কনস্টেবল তোমার সঙ্গে থাকবে, এইটুকু রিস্ক আমি নেব, কারণ ইন্দ্রজিৎ তোমার বন্ধু আর মেঘনা তোমার বান্ধবী, বুঝতেই পারছো। তার আর দরকার হবে না স্যার, রাস্তাঘাটে তো আমি না হয় প্রোটেকশন পেলাম, কিন্তু ওই ওই ধর্ষকগুলোর তো আরো অনেক লম্বা লম্বা হাত আছে স্যার, অনেক জোড়া ভ্রু আছে, কটা চোখ আছে, আর মোটা গোপ আছে। আমি একা সেফটি থেকে কি করব, যেখানে সারা রাজ্যের মেয়েরাই বিপদগ্রস্ত। ইন্দ্রজিৎ কোনো কথা বলে না, বলে আপনি যে এত বড় কথা দিয়েছেন তার জন্য অনেক বড় ধন্যবাদ। বিভাস ইন্দ্রজিতের সাথে আলাপ করতে চাইছিল, কিন্তু ইন্দ্রজিতের শক্ত চোয়াল আর শক্ত করে ধরে রাখা তনয়ার হাত দেখে মনে মনে মেয়ের সঙ্গে বিবাহ দেবার ইচ্ছেটা ভেস্তেই যায় ওনার। চলি স্যার, এবার থেকে আপনার আর প্রোটেকশন দিতে হবে না, তনয়ার পূর্ণ দায়িত্ব আমি নিলাম। অন্তত এক ধর্ষকের হাত থেকে তোকে বাঁচাতে পারবো। তনয়া, যদি কিছু মনে না করো, তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। ইন্দ্রজিৎ? হ্যাঁ, তুমি কি রাজি হবে না? মেঘনার দিকে একবার তাকায় তনয়া, মেঘনার চোখে আনন্দের জল, সে হাসে, হয়তো বুকে এক রাস চাপা কষ্ট, তবুও জড়িয়ে ধরে সে ইন্দ্রজিৎকে আর তনয়াকে একসাথে, বলে আমি 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 সব করব, আমি খুব খুশি। থ্যাঙ্কস ইন্দ্র, শুধু একটা রিকোয়েস্ট, বন্ধুত্বটা কিন্তু নষ্ট করো না। না না, বন্ধুত্ব কেন নষ্ট করব? যে ধর্ষকের পাল্লায় পড়েছিল তনয়া, এমনও তো হতে পারে ভবিষ্যতে কোনোদিন সেই ধর্ষক বিকৃত মস্তিষ্ক হয়ে নয় তোমাকেই। এইবারও তনয়া হাতটা চেপে দেয় ইন্দ্রজিতের, চোখের ইশারায় বলে চুপ করো, যতই হোক ওটা ওর বাবা, ও সহ্য করতে পারবে না, থাক। ইন্দ্রজিৎ চুপ হয়ে যায়। বিভাস মেঘনাকে নিয়ে বাড়ি ফিরে আসে। ঘরে এসেই মেঘনা দরজা বন্ধ করে দেয়। অনেকবার ডাকা সত্ত্বেও মেয়ে দরজা খোলে না। ভয় হয় বিভাসের, নিজের পাপের কলঙ্ক ঢাকতে গিয়ে নিজের একমাত্র মেয়েটাকে গভীর শোকে ফেলে দিল এক ধর্ষক বাবা। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।